নমস্কার, ভারত টিভিতে মুখোমুখি সত্যান্বেষীতে আজকে আমাদের অতিথি রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়। কৃষ্ণবাবু, আপনাকে ভারত টিভিতে অনেক স্বাগত। আপনার কাছে অনেক কিছু জিজ্ঞাসা আমাদের রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। একেবারে একজন বিজনেসম্যান, সেখান থেকে একজন রাজনীতিবিদ, এই জার্নিটা, এটা যদি আমাদের প্রথমে একটু বলেন। না, দেখুন, আমার পলিটিক্যাল ক্যারিয়ার নিশ্চিতভাবে 2021-এ চালু হয়েছিল। তার আগে আমি নিজেকে ব্যবসায় প্রতিষ্ঠিত করি, আর তারপর সামহাও এই কোভিডের সময় সোশ্যাল অ্যাক্টিভিটি করতে গিয়ে তখন আমার কিছু ওয়েল উইশাররা ছিলেন। আমি দেখলাম যে সমাজের মধ্যে যা কষ্ট বেদনা, এটা একা কৃষ্ণ কল্যাণীর পক্ষে সম্ভব নয় মেটানো। আমার কিছু ওয়েল উইশার আমাকে বললেন, তুমি যদি একটা জনপ্রতিনিধি হও তাহলে তুমি বেটার সার্ভিস দিতে পারবো, ভালো কাজ করতে পারবো, আর রায়গঞ্জেরও তোমার যেটা মানসিকতা আছে, রায়গঞ্জেরও ডেভেলপমেন্ট হবে। তো সামহাও ওদের কথায় আমি কনভিন্স হই, আর 2021-এ আমি পলিটিক্সে নামি। তারপর আমি বিধানসভার টিকিট পাই, তারপর জিতি। তারপর আপনারা জানেন যে আমি আবার লোকসভার ক্যান্ডিডেট হই, বিধায়ক ইস্তফা দিয়ে। তারপর আবার উপনির্বাচন আমাকে লড়তে হয়। লড়ে নিয়ে এবার ভাবে নেন চতুর্থবার ভাবে নেন আমি নির্বাচন লড়ছি। তাই 1 বছরের মধ্যে 4টা নির্বাচন লড়ার আমার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, তো অনেকখানি পলিটিক্সটাকে অনেক কাছ থেকে অনুভব করেছি। তো এই যে ধরুন 21 সালের যে পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক আবহাওয়া ছিল, এই 2026 সালের রাজনৈতিক আবহাওয়া, একটা তো অনেক পার্থক্য রয়েছে। আপনি কি নজরে দেখছেন 21 আর 26-কে? হ্যাঁ, 21 আর 26-এ আমি দেখুন, আমার যেটা এক্সপিরিয়েন্স, আমার পলিটিক্যাল এই প্রায় 5 বছরের কেরিয়ারে, মানুষ সার্ভিস চায়, মানুষ ডেভেলপমেন্ট চায়। এখন ওই ধর্মের মেরুকরণে কিন্তু আর ভোট হবে, এখন কর্মের ভিত্তিতে ভোট হবে। কেননা আজকে বিজেপি যে হিসাবে, বিজেপির জনপ্রতিনিধিরা, সাংসদরা, এরা সারা বছর কাজ করেন না, মানুষদের সাথে জনসংযোগ রাখেন। এটা যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসেন আর হিন্দুত্বর সুরসুরি দেওয়ার একটা চেষ্টা করেন। কিন্তু এদের এবার পর্দা ফাঁস হয়ে গেছে, কেননা এরা, হিন্দুরাও বুঝেছেন এদের জন্য, হিন্দুদের জন্য এনারা কিছু করেন। পশ্চিমবাংলায় বলতে পারবেন একটা হিন্দু মন্দিরের নির্মাণ করেছে। পশ্চিমবাংলায় ভাবে নেন দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ছট পূজা হয়, বাসন্তী পূজা হয়, জগদ্ধাত্রী পূজা হয়, গণেশ উৎসবও হয়। একটা পুজো কমিটিকে এরা কোনো রকম কোনো অনুদান দিয়েছে? সেই জায়গায় যেমন মন্দির করেনি, তেমন পুজো কমিটিকে অনুদান দেয়নি। আর সেখানে দেখুন, আমাদের মামাটি মানুষের সরকার মন্দির করেছে। যান দীঘাতে জগন্নাথ ধাম করে দিয়েছেন 250 কোটি টাকা খরচ করে। আপনারা যান তারাপীঠে মন্দির সংস্কার করে ভব্য মন্দির তৈরি করে দিয়েছেন। আপনারা দক্ষিণেশ্বরে যান, আপনারা কালীঘাটে যান, স্কাই ওয়াক করে দিয়েছেন। কিছুদিন আগে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাকালের মন্দিরের সূচনা করলেন শিলিগুড়িতে। আপনারা যান মায়াপুরে সরকারি জমি দিয়ে এশিয়ার সর্ববৃহৎ রাধা গোবিন্দর মন্দির হচ্ছে, আর এরা কোনো পূজা কমিটিকে অনুদান দেয়নি। সেখানে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে 1,10,000 টাকা দিয়েছে। আগে দেখুন দুর্গাপূজা কি হতো, ষষ্ঠীতে মায়ের আগমন হতো, সপ্তমী, অষ্টমী, নবমী, তারপর দশমীতে বিসর্জন দিয়ে দুর্গাপুজোর শেষ, 3 থেকে 4 দিনের দুর্গাপূজার আমেজ থাকতো। কিন্তু এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এখন মহালয়ার দিন উদ্বোধন করেন, তারপর একটা সুসজ্জিত কার্নিভাল দ্বারা এটা সমাপন হয়। 20 থেকে 25 দিন পুজোর আমেজ থাকে। আর তারপর দেখুন, আরেকটা তথ্য দিয়ে বলছি, 2014-তে ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে, এক্সপোর্টে 9 নম্বর পজিশনে ছিল। আজকে ভারতবর্ষ 2 নম্বর পজিশনে আছে। তার মানে গোহত্যা বেশি হচ্ছে, গো এক্সপোর্ট 2য় নম্বরে আছে। আর তারা এই গো ব্যবসায়ীদের কাছ থেকে 250 কোটি টাকা ইলেকট্রিক বন্ডে চাঁদা নিয়েছেন, এনাদের ওয়েবসাইটে আছে। তো এরা, এদের মুখে হিন্দুত্বর কথা শোভা দেয় না। যারা বাংলার সংস্কৃতিকে বোঝে না, যাদের দিল্লির নেতারা এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলেন,
যারা স্বামী বিবেকানন্দকে কমিউনিস্ট বলেন, যাদের আরএসএস এর হারমাদ্রায় এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, আর যেখানে বিজেপি পরিচালিত রাজ্য আছে যেখানে আমাদের বাংলার যুবকরা গিয়ে কাজ করলে, বাংলায় কথা বললে তাদের উপর অত্যাচার হচ্ছে, উৎপীড়ন হচ্ছে, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে, এরা বাংলা দখল করবে। বাংলার মানুষ তাকিয়ে আছে 4 মে আপনারা ইভিএম খুলবেন, এবার বিজেপি পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার হয়ে যাবে, যেটা আসন পেয়েছিল তার থেকে অনেক তলানিতে নামবে। 21 সালে আপনার নির্বাচনে লড়াই, তখন যেই পরিস্থিতি ছিল, পরবর্তীতে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেকটা বেড়েছে। আপনিও বলেছেন যে 1 বছরের মধ্যে বেশ কয়েকটা নির্বাচন পার করেছেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজনীতির যে একটা বিশেষ কিওয়ার্ডস থাকে, বিশেষ যে একটা সূত্র থাকে, সেই সূত্র কিছু শিখতে পেরেছেন? হ্যাঁ, সূত্র শিখতে পেরেছি। দেখুন না, একটা সংসদীয় রাজনীতিতে ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি অভিজ্ঞ কেউ নেই। কেননা উনি 6-7 বারের সাংসদ থেকেছেন, 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন, আর তারপর 3 বারের মুখ্যমন্ত্রী। এই পোর্টফোলিও আমার ভারতবর্ষের মধ্যে কেউ হোল্ড করেছে বলে আমার জানা নেই। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেই হিসাবে পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, যে হিসাবে 100টার উপর প্রকল্প সাধারণ মানুষকে দিয়েছেন, আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে পশ্চিমবঙ্গ থেকে 3 রকমের ট্যাক্স আছে, যেটা ভাবেন কেন্দ্র সরকার তোলে আর কিছু রাজ্য সরকার তোলে। যেমন ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ আর জিএসটি। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স 100% কেন্দ্র সরকার তুলে নিয়ে যায়, সেন্ট্রাল এক্সাইজ 100% কেন্দ্র সরকার তুলে নিয়ে যায়, আর জিএসটি মানে 50-50 হয়। এই ফেডারেল স্ট্রাকচারের যদি ট্যাক্সের যদি ক্যালকুলেশন করি, তাহলে নিয়ার অ্যাবাউট 83% ট্যাক্স পশ্চিমবাংলা থেকে কেন্দ্র সরকার নিয়ে যাচ্ছে, আর ভাবেন রাজ্য সরকার 17% ট্যাক্স তুলতে পারছে। আজকে এই ট্যাক্সটা কোথা থেকে আসছে? প্রত্যেকটা মানুষ ট্যাক্স দিচ্ছে, মানে গরিব থেকে গরিব মানুষ ট্যাক্স দেয়। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তেল, ডাল, চিনি, সাবান, খাতা, পেন্সিল, জামা কাপড় যেটাই আছে সবগুলোর মধ্যে ট্যাক্স রয়েছে। দোকানদার ট্যাক্স কেটে নিয়ে জনগণকে সামগ্রী দিচ্ছে, আর তারপর দোকানদারকে ট্যাক্স জমা করতে হচ্ছে। তো 83% যারা ট্যাক্স জমা দিয়েছে, আজকে বলতে পারবেন পশ্চিমবঙ্গে তারা একটা কোনো প্রকল্প দিয়েছেন যেটাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে? সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন 100টা প্রকল্প দিয়েছে। আমি উদাহরণস্বরূপ একটা জিনিস বলতে চাই যে আপনি ভাবেন 2 ভাইয়ের পরিবার, বাবা মা আছেন, তাদের 2 জন অর্ধাঙ্গিনী আছে, তাহলে 3 জন পুরুষ 3 জন মহিলা, 3 জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবে 1500 করে 4500, 2 জন যুব সাথী পাবে 1500, 3000, 7500, আর যিনি বাবা আছেন সিনিয়র সিটিজেন হয়ে যাবেন, উনি বার্ধক্য ভাতা পাবেন 1500। তাহলে একটা 6 জনের পরিবার 9000 টাকা পাচ্ছে, 5 কেজি করে রাশন পাচ্ছে। হ্যাঁ, বছর গেলে সেটা 1,08,000, আর 5 বছর হলে 5,40,000 প্লাস 18 কুইন্টালের বেশি রাশন। আর তারপর তো ভাবেন আপনার শিশু সাথী থেকে চালু করে আপনার সবুজ সাথী রয়েছে, আপনার কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড রয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, এই ধরনের অনেক প্রকল্প আছে যেটা বলতে গেলে অনেকটা সময় লেগে যায়। কিন্তু বিজেপি তো বলছে যে তারা ক্ষমতায় আসলে পরে এই ভাতার অ্যামাউন্টটা বাড়িয়ে দেবে। না, তারা ক্ষমতায় আসলে তারা তো বলেছিল, নোটবন্দির সময় বলেছিল যে এমন কালো টাকা আসবে নোট বন্ধ করে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা উনিরা দেবেন। তো আজ পর্যন্ত 15 টাকাও পাননি। আর ইনারা লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গকে অনুসরণ করে দিল্লিতে, মহারাষ্ট্রে চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মধ্যে কারণ দিয়েছে। কারণটা কি? যার বাড়িতে কালার টিভি থাকবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না, যার বাড়িতে মোটরসাইকেল পাবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না, যার বাড়িতে স্মার্ট মোবাইল ফোন থাকবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না। তো আমি জিজ্ঞাসা করবো পাবেটা কে? কেননা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তো ক্লাস 11-এ উঠলেই স্মার্টফোন কেনার টাকা দিচ্ছেন 10,000 টাকা করে। তো আমরা তো চাই যে আপনার বাড়িতে কালার টিভি থাকুক, আপনার বাড়িতে মোটরসাইকেল থাকুক, আপনার বাড়িতে স্মার্ট মোবাইল ফোন থাকুক, যে ফোন দিয়ে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা ভালো না পড়াশোনা করতে পারে। কিন্তু বিজেপি আপনি বলুন কোন নিরিখে? আমাকে কেউ যদি বলে, আমি শুধু বলবো 2টা কারণ আছে বিজেপিকে ভোট দেওয়ার। লজিক্যালি 2টা কারণ বলবেন তো? আর আজকে আপনি বলেন ওরা বলে তৃণমূল নাকি ভাবেন দুর্নীতি করেছে। আজকে 17% ট্যাক্স তুলে নিয়ে
বাংলার একটা পরিবারকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5,40,000 আর 18 কুইন্টাল রাশনের নিশ্চয়তা দিয়েছে। আজকে যারা 83% ট্যাক্স তুলেছে তারা তো কিছুই দেয়নি, তাহলে তাদের থেকে দুর্নীতিবাজ কে? তারা তো টোটালটাই তুলে নিয়ে যাচ্ছে 83% ট্যাক্স, আর পশ্চিমবঙ্গ জনগণকে কিছু দেয়নি। আর কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্কও তারা করেনি। পিএমজেএসওয়াই দেখুন 5 বছর ধরে রাস্তাঘাট বন্ধ, কোনো একটা ডেভেলপমেন্ট আপনি বলুন রাজ্য সরকার। বরঞ্চ আজকে আমি যেটুকু জানি, যখন 2021 সালে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন, তখন এনাদের 18 জন সাংসদ ছিল। সেই 18 জন সাংসদ দল বেঁধে নিয়ে তারা দিল্লি গেলেন, অমিত শাহজির সাথে মিটিং করে নিয়ে বললেন পশ্চিমবঙ্গে নাকি তারা রাজনীতি করতে পারবেন না। জিজ্ঞাসা করা হলো কেন রাজনীতি করতে পারবেন না? বলে পশ্চিমবঙ্গে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করবেন বলে কমিটমেন্ট করেছিলেন, সেটা অলরেডি চালু করে দিয়েছেন, মায়েদের দিদিদের অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হয়ে গেছে। তো সেই জন্য আর আমরা রাজনীতি করতে পারবো না, এখন মাদের দিদিদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করছে। তখন বলে কি করতে হবে? বলে পশ্চিমবঙ্গের সব প্রকল্প টাকা বন্ধ করে দিন, কোনো টাকা দিবেন না, কোনো প্রকল্প চালু করবেন না। তাদের আকারা সেই কথাই শুনলো আর বন্ধ করে দিল। সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের 45,000 কোটি টাকা বকেয়া ছিল, আজকে সেটা বাড়তে 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 সেটা 2 লক্ষ কোটি টাকার উপর চলে গেছে। তো এরা রঞ্জিসের রাজনীতি করে, এরা ষড়যন্ত্রের রাজনীতি করে, এটা মানুষের চিন্তা ভাবনা করে না। আজকে ভাবে নেন আপনার নোটবন্দির সময় লক্ষ লক্ষ মানুষ লাইনে লাগলো, আর তার মধ্যে কিছু হাজার মানুষের প্রাণ চলে গেল, এদের কোনো ভ্রুক্ষেপ নাই। মোদিজি বলেছিলেন আমার দ্বারা যদি ভুল হয় তাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে যেটা শাস্তি দেওয়ার দেবেন। আমরা প্রধানমন্ত্রীর গরিমা জানি, আমরা কোনো শাস্তি দিতে চাই না, কিন্তু আজকে যে সব মানুষজন মারা গেছেন তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সেই 15 লক্ষ কোটি টাকার হিসাব তো দিতে আজ পর্যন্ত কোনো ভারতবাসী হিসাব পেয়েছেন? আপনার ক্যালকুলেশনে এতটা গরমিল হলো কি করে? যেখানে আপনি বলেছিলেন নোটবন্দি হলে পরে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাঠাবেন, সেখানে 15 টাকা আসেনি, আর আমরা কিছু হিসাব পাইনি। আপনি বন্ধ করলেন 500,000 টাকার নোট, আর বললেন যে এই বড় নোটে কালোবাজারি হবে, তাহলে 2,000 টাকার আরো বড় নোট আপনি চালু করলেন কেন? আর তারপর 2,000 নোট চালু করে কিছু পুঁজিপতিদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে গেল, তারপর ওই 2,000-এর নোটও বন্ধ হয়ে গেল। তার জবাব দিবেন না মোদিবাবু? এবারে যদি কৃষ্ণবাবু রায়গঞ্জ বিধানসভার নিরিখে আসি, রায়গঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের কাছে একটা ট্রেন বড় আশার জিনিস। সেক্ষেত্রে খুব কিছুদিন আগেই ব্যাঙ্গালোরগামী ট্রেন চালু হয়েছে, সেটার মধ্যে কৃষ্ণ কল্যাণীর অবদান আছে। আজকে আমি 2021 থেকে চিঠি করেছিলাম সাউথগামী, শুধু ব্যাঙ্গালোর না, আমি চেন্নাই আর ভাবেন হায়দ্রাবাদের জন্য করেছি। আমি তো 2021-এ চিঠি করেছি, তারপর ক্রমাগত চিঠি করেছি। আর 2021-এ এখন যিনি সাংসদ হয়েছেন ওনার অস্তিত্ব কি ছিল? আর আমি 5 বছর ধরে করে আসছি, তার মূল্যায়ন এটা না, উনি 1-1.5 বছরে এসে এটা করছেন, তার মূল্যায়ন এটা। আর সেই সময় সাংসদ দেবশ্রী চৌধুরী ছিলেন, উনিও করেছিলেন, বিধায়ক হিসাবে আমিও করেছিলাম, সাংসদ হিসাবে উনিও করেছিলেন। এখানে ইনার কোনো অবদান নাই। ইনাদের অবদান হচ্ছে ইনাদের রিপোর্ট কার্ড আমি বলে দিচ্ছি, 1 মাস আগেকার পর্যন্ত রিপোর্ট কার্ড, সেটা 1 মাস আগে আপনারা ওয়েবসাইট আপনারা চেক করে নেবেন। ইনাদের টোটাল পশ্চিমবঙ্গে 14 জন সাংসদ আছেন, 12 জন লোকসভায়, 2 জন রাজ্যসভায়। 14 জন সাংসদের 1 মাস আগে পর্যন্ত অ্যালটেড টাকা ছিল 139 কোটি, আর ইনারা কাজ করেছিলেন টোটাল 16 কোটি 64 লক্ষ টাকা। আর এখানকার সাংসদের টাকা অ্যালটেড ছিল 9 কোটি 80 লক্ষ টাকা, তিনি কাজ করেছেন 0,0,0,0। আর দক্ষিণ দিনাজপুর পাশের জেলার যিনি অর্ধমন্ত্রী সুকান্ত মজুমদার, যিনি রায়গঞ্জে এসে বড় বড় কথা বলেছিলেন কংসের বধ হয়েছে, এবার কৃষ্ণর বধ হবে। তো রায়গঞ্জবাসী উপযুক্ত ওনাকে জবাব দিয়েছে যে কৃষ্ণর দ্বারাই কংসের বধ হয়, কংসের দ্বারা কৃষ্ণর বধ হয় না। সেই সাংসদের রিপোর্ট কার্ড, উনারও 9 কোটি 80 লক্ষ টাকা অ্যালটমেন্ট হয়েছে, আর উনি মাত্র 40 লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার ইস্যু করতে পেরেছেন, কাজ করেছেন। এটা তো এদের রিপোর্ট কার্ড। আজকে আমিও বিধায়ক হয়ে 4.5 বছরে, আমি 3.5 বছরে একটা বই বানিয়ে নিজের রিপোর্ট কার্ড দিই। এই যে 4.5 বছরে আমার রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডে দেখে নেবেন আমার বিধান টেরিয়ারে 550 কোটি টাকা আমার রায়গঞ্জ বিধানসভায় অভূতপূর্ব কাজ হয়েছে। কোন অঞ্চলে কত টাকার কাজ হয়েছে, কত রাস্তা হয়েছে, বড় রাস্তা 109টি হয়েছে,
ট্যাগরার মতো 3 কোটি টাকা দিয়ে ব্রিজ হয়েছে, রায়গঞ্জ বাস স্ট্যান্ড স্থানান্তর হয়েছে, ওখানে প্রায় 4 কোটি টাকা নিয়োগ হয়েছে। তো আজকে কাজ করার মানসিকতা থাকলে কাজ হবে। আজকে যে কোনো কাজ করতে গেলে, আমরা শুভ কাজ করতে গেলে ভাবের নারকেল ফাটিয়ে শুভ সূচনা করি। আপনারা কমসে কম আমার 1000টা ভিডিও দেখে নেবেন, এখানে আমি নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেছি। আপনাদের সাংসদের তো দেখা যায়নি কোনো ভিডিও যেখানে নারকেল ফাটিয়ে একটা শুভ সূচনা করেছে। তাহলে সেই ক্ষেত্রে রায়গঞ্জ বিধানসভার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? না, প্রধান প্রতিপক্ষ দেখুন, যেটা টেস্টেড আমরা যেটা রিজেক্টেড দেখেছি, বিগত 2টা নির্বাচনে কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড প্রায় 63,000-এর উপরে ভোটে এখানে কংগ্রেস হেরেছে। তারপর পুনর্নির্বাচনে আমরা দেখলাম বিজেপি টেস্টেড অ্যান্ড রিজেক্টেড 50,000-এর উপরে ভোটে মানে হেরেছে। কিন্তু 25 বছর ধরে বামফ্রন্টের টেস্টিংটা হয়নি, তারা 25 বছর ধরে ক্যান্ডিডেট দেয়নি, এবার ক্যান্ডিডেট দিয়েছে। যেটা বামের ভোটটা রামে গেছিল, এবার ধর্মের বিলোপনে ভোট হবে না, তো নিশ্চিত বামের ভোটটা বামরা ফিরে পাবে। তো আমি মনে করি আমার সাথে বামফ্রন্টেরই কম্পিটিশন হওয়া উচিত। রায়গঞ্জ বিধানসভায় আপনি বলছেন অনেকগুলো কাজ হয়েছে, এমন কি উল্লেখযোগ্য কাজ হয়েছে যেটা মানুষের মনে গেঁথে রয়েছে এবং আপনাকে ভোট না দেবে? না না না, দেখুন, যেটা রায়গঞ্জের যানজট একটা বিরাট সমস্যা, সেই সমস্যা দিয়ে আজকে আমরা অনেক চিঠি চাপাতি করেছি, আমিও করেছি, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাসও করেছিলেন যে একটা ওভারহেড ব্রিজ বা আন্ডারপাস যদি হয়, কিন্তু রেল কর্তৃপক্ষ থেকে কোনো আমরা সাড়া পাইনি, যদি ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে। তো সেই জন্য আমরা যদি এখন বাস স্ট্যান্ডটা, রায়গঞ্জ রেলগেটের পরেই বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডটাকে যদি আমরা শিফট করে দিই শহরের এক কোনায়, তাহলে নিশ্চিত যানজট 75% কমে যাবে। আর সেটাই অলরেডি কাজ চালু হয়ে গেছে, টেন্ডার হয়েছে, কাজও চালু হয়ে গেছে। 2-1 মাসের মধ্যে হয়তো আপনারা দেখবেন শিলিগুড়ি মোড় থেকে বাস চলাচল চালু হয়ে যাবে। এখান থেকে বাস স্ট্যান্ড স্থানান্তর হয়ে শিলিগুড়ি মোড়ে চলে যাচ্ছে, আর 75% যানজটটা ইয়ে হবে। তারপর দীর্ঘদিনের দাবি ছিল ওই বিধাননগর থেকে মোমবাটি স্কুল হয়ে একটা হাই ড্রেনের ইয়ে, সেটাও আমি 3 কোটি টাকা দিয়ে আমি করে দিয়েছি। আর আমি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে 10 কোটি টাকার উপরে এনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করেছি, রাস্তাঘাট। এনপিডি থেকে 11 কোটি টাকার মতো এনে নিয়ে কাজ করেছি। আর এখন বাড়ি বাড়ি পানীয় জল, 2-3 দিন আগেই ইলেকশন নির্বাচন ঘোষণার আগেই আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্প চালু হয়ে গেছে, তার তিনি ভার্চুয়ালি উদ্বোধন করে দিয়েছেন। তো আজকে আমরা দেখুন রিপোর্ট কার্ড দিই, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার গৌরব উজ্জ্বলময় 15টা বছরের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালীর মাধ্যমে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি আমার রিপোর্ট কার্ড বানিয়ে বইয়ের মধ্যে দিয়ে আমি দিয়েছি। এরা বিজেপি বলুন, কংগ্রেস বলুন, এরা কোনোদিন তাদের রিপোর্ট কার্ড দিয়েছে? আজকে ভাবে নেন এই এসআইআর, মানুষ বিপজ্জনক অবস্থায় আছে, অনিশ্চয়তার মধ্যে আছে। এদের মানে বিজেপির এ টিম হচ্ছে কংগ্রেস, বি টিম হচ্ছে সিপিএম। বিজেপি এসআইআর নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তারা মানুষের কাছে পৌঁছায়নি যে তাদের ভোটার লিস্টের নাম সুরক্ষিত আছে কিনা, তাদের পরিবার সুরক্ষিত আছে কিনা, তাদের অধিকার সুরক্ষিত আছে কিনা, তাদের অস্তিত্ব সুরক্ষিত আছে কিনা। যেমন বিজেপির খোঁজ খবর নেয়নি, তেমন কংগ্রেসও নেয়নি, সিপিএম নেয়নি। তার মানে এরা হচ্ছে প্যাক। আজকে আমরা নিয়েছি ক্যাম্প করে ইনফরমেশন ফর্ম ফিল আপ সহযোগিতা থেকে নিয়ে তাদের যে কোনো ডকুমেন্টেশন সরকারিভাবে যেটা প্রমাণ করে যে তারা বৈধ, আর সেই কাগজগুলো আমরা জোগাড় করে দিয়েছি। মানুষের জন্য আমরা পাশে রয়েছি। এনারা শুধু ওই ধর্মের সুরসুরিতে বললাম, মানুষকে ভুল বুঝিয়ে, এরা কর্মেও ফেলিয়ার, এরা ধর্মেও ফেলিয়ার, এরা শুধু ষড়যন্ত্রের মধ্যে নাম্বার 1 হয়ে গেছে। মানুষ সেটা বুঝেছে, এদের পর্দা ফাঁস, এবার তারা পশ্চিমবঙ্গ থেকে বেফাস হবে। এই যে আপনি বললেন এসআইআর এর প্রসঙ্গ তুললেন, তো এটা তো বিজেপি বারবার বলছে যে এসআইআর এর মাধ্যমে বেশ কিছু ভুয়ো ভোটার বাদ দেওয়া হচ্ছে। এই যে এত ভোটার অ্যাডজুডিকেশনে রয়েছে, বিচারাধীনের তালিকায় রয়েছে, আপনাকে বুঝতে হবে অ্যাডজুডিকেশনে কি করে ভোটারদের নাম আসে। আজকে আমার বিধানসভায় ডিলেটেড ভোটার যেটা আছে প্রথম 20-এর মধ্যে বেরোলো, সেটা হচ্ছে 2677। তার মধ্যে 2665 হচ্ছে হিন্দু আর 12টা হচ্ছে মুসলিম। তার মানে এটা প্রমাণ করে আমার বিধানসভায় যারা মাইনরিটিরা আছে তারা আদি মাইনরিটি। তারপর অ্যাডজুডিকেশনে কি আছে,
যে কোনো ব্যক্তি ফর্ম 7 ইস্যু করে কারো সম্বন্ধে অবজেকশন দিলে পরেই অ্যাডজুডিকেশনে চলে আসছে। তো বিজেপির হানুমান দেবতা এটাই কাজ, যে একটা সম্প্রদায়ের যাতে ভোটটা কেটে দেয়, সেই জন্য তারা 7 নম্বর ফর্ম ফিল আপ করে একটা সম্প্রদায়ের নাম কাটানোর চেষ্টা করছে। তাতে তৃণমূলের ক্ষতি হবে না, করছে। এখন তার জন্য ন্যায় ব্যবস্থা আছে, আমরা তো বিশ্বাস রাখি যে কেন এখানে এটা প্রমাণ আছে যে এখানকার মাইনরিটিরা সব আগে আমরা যা ডকুমেন্ট চাইছি আমরা সব ডকুমেন্ট দিয়েছি। এখন কালকে হয়তো প্রথম লিস্ট বেরোবে, তো এখন কি রেশিওতে বেরোচ্ছে, আর সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী ওনাদেরকেও মানে কজ দিতে হবে যে কি কারণে নামটা কেটে গেছে। আর আমাদের কাছে, আমি এটাও জানি অ্যাডজুডিকেশন, আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, যাদের 2002-এ ভোটার লিস্টের নাম আছে তাদের তো কোনো ডকুমেন্ট দেওয়া দরকার ছিল না, তাদেরও নাম অ্যাডজুডিকেশন আছে। এখানে মানে পশ্চিমবাংলার অমর্ত্য সেনের মতো লোককে নাম যদি অ্যাডজুডিকেশনে আসে, রাজ্যের মন্ত্রীর নাম রয়েছে, রাজ্যের মন্ত্রীর নামও আছে, তারপর আমাদের মোহাম্মদ শামিলুর নাম আছে, রিচা ঘোষ যিনি ওয়ার্ল্ড কাপ মহিলা ক্রিকেট দলকে দেখালেন তারও নাম আছে। তো এটা বিজেপির ষড়যন্ত্র। আজকে বিজেপি বাংলার সংস্কৃতিকে বুঝে না, তার জবাবটা তারা চোখা এই বিষয়গুলোকে আপনারা মানুষকে বোঝাতে পেরেছেন? নিশ্চিত পেরেছি। দেখুন, আজকে বিজেপি ভাবে নেন কর্মের ফেলিওর, ধর্মের মেরুকরণও ফেলিওর। এবার আমি বলে দিচ্ছি, বিজেপি আমাদেরকে ভার্চুয়ালি, বিজেপি এই সরকার আমাদেরকে ভার্চুয়ালি পরাধীন করে দিয়েছে। 79 বছর আগে আমরা ইংরেজদের কাছে 200 বছরের জন্য পরাধীন ছিলাম, আর এরা ভার্চুয়ালি পরাধীন করে দিয়েছে। আমি তারও এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আজকে যেমন পেহেলগাঁওয়ে যুদ্ধ হলো, পুরো ভারতবর্ষ একজোট হলো যে পাকিস্তানের উপর উপযুক্ত কারবাই হওয়া উচিত। আমাদের সেনারা একদম পাকিস্তানের উপর হামলা চালালেন। তখন এমন একটা সিচুয়েশন আসলো যে পিওকে, পাক অকুপাই কাশ্মীর, আমাদের অধীনে চলে আসবে। তখন কি হলো, আমরা কি দেখলাম, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকা থেকে ঘোষণা করলেন সিজ ফায়ার, যুদ্ধবিরতি। আমাদের প্রধানমন্ত্রী চুপ। ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগেছে, আমাদের সাথে কোনো লেনা দেনা নেই। আর তখন আমেরিকার প্রধানমন্ত্রী আবার একটা ঘোষণা করলেন যে ভারতবর্ষ ইরান আর রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী চুপ। আর তারপর আবার একটা ফরমান জারি করলেন যে 30 দিনের লাইসেন্স দিলাম, 30 দিন কিনতে পারবেন, তার বেশি কিনতে পারবেন না। তখনও আমাদের প্রধানমন্ত্রী চুপ। তো আমরা তো ভার্চুয়ালি, আজকে যদি আপনাকে বলে দেওয়া হয় আপনি এই একটাই দোকান থেকে আপনি জিনিসপত্র কিনতে পারবেন, অন্য দোকান থেকে থাকবেন না, আপনার কোনো চয়েস নাই, আপনার কোনো অধিকার নেই, তাহলে আপনি এই কথাটা বলুন যে আপনি স্বাধীন হলেন না পরাধীন হলেন? নিশ্চিত এরা আমাদেরকে ভার্চুয়ালি পরাধীন করে দিয়েছেন। এরা যদি বেশি দিন থাকে তাহলে ওই দিন দূর নাই যেটা ফিজিক্যালিও আমরা অন্য জায়গায় চলে যেতে পারি। এই যে একটা উল্লেখযোগ্য বিষয়, খুব নির্বাচন ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে আইএএস, আইপিএস এবং উচ্চপদস্থ কর্তাদেরকে বদলি করা হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরব হচ্ছে। যত পারেন বদলি করে দেন, জনগণকে বদলি করতে পারবেন কি? এটা জনগণ ইনাদেরকে বদল করে দিবে, জনগণ ইনাদেরকে বদল করে দিবে। ইনারা যতই অফিসারকে বদল করে, কোনো রহস্য দেখছেন? রহস্য এরা দেখছে জমাদেশ এদের কাছে নাই, সেই জন্য এত চেঞ্জিং করে কি করে ষড়যন্ত্র করে এরা যাতে মানে চলে আসে। ইনাদের এক একটা প্ল্যানিং ফেলিওর হয়ে যাচ্ছে। ইনাদের বিজেপির কেন্দ্র যেটা টিম আছে তারা বঙ্গে বিজেপির অবস্থানটা কি তার রিপোর্ট দিয়েছে, আর সেই রিপোর্ট দিয়ে ইনাদের কপাল পড়েছে যে বিজেপি 77টা সিট পেয়েছে, এবার সেটা অর্ধেকটাও তুলে রাখতে পারবে না। তো আগামী দিনে তারা বিপজ্জনক অবস্থায় যাচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে যেসব ব্যক্তি টিভির সামনে মানে পেপার উঠিয়ে টাকা নিচ্ছে, তাদেরকে এরা এখানকার মুখিয়া করছে, যার মানে কথা বলার মধ্যে ভারসাম্য নেই, সেই সব লোককে নেতা বানিয়ে যদি কাজ করে তাহলে তাদের দশা দুর্দশায় পরিণত হবে। কৃষ্ণবাবু, একটা উল্লেখযোগ্য বিষয়, এই রাজ্যের ক্ষেত্রে কর্মসংস্থান একটা বড় ইস্যু, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। আপনি একজন শিল্পপতি, কর্মসংস্থানের জন্য কি কি ব্যবস্থা করেছেন? একদম করেছি। আজকে আমাদের আপনি স্পিনিং মিল যেটা আছে ছিল, সেখানে আমরা টেক্সটাইল পার্ক করছি, আর সেটা এখন মাল্টিপারপাস ইন্ডাস্ট্রির জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে সরস্বতী প্রেস আসছে, তন্তুজ আসছে, এখানে অনেক অ্যাপ্লিকেশন জমা করেছে। আগামী দিনে অলরেডি কাজ চালু হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, মিনিমাম 2 থেকে 3 হাজার লোকের কর্মসংস্থান হবে।
মানে আপনি একজন শিল্পপতি, আপনি এই বিধানসভার জন্য কি কি কর্মসংস্থান? না, কর্মসংস্থান নিয়েছি আমি। আজকে ওখানে হয়েছে, তারপর আমি একটা প্রস্তাবও দিয়েছি, যেটা আমাদের তিস্তার একটা বড় জায়গা আছে, 39-35 একরের মতো জায়গা আছে, সেখানেও যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আজকে আপনারা চলে যান ছত্রপুরে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের করেছি 12 কোটি টাকা খরচ করে। ওই সলিড ওয়েস্টমেন্ট টোটালি মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। তো কর্মসংস্থান হয়েছে প্রাইভেটলি ভাবে না, আমিও কল্যাণ গ্রুপ বানিয়েছি, 5,000-এর বেশি লোককে কর্মসংস্থান দিয়েছি। তবে এটা ঠিক, আমি যদি সাংসদ হতাম তাহলে এখানে অপরচুনিটি আরো বাড়তো, কেননা আমি অ্যাজ এ ইন্ডাস্ট্রিজ, আমাদেরও অ্যাসোসিয়েশন আছে। আজকে যদি আমি সাংসদ হতাম, আমার ওই অ্যাসোসিয়েশনে টাটা আছে, বিড়লা আছে, আদানি আছে, জিন্দাল আছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রিস্ট আছে, তাদেরকে যদি বলতাম লজিস্টিক্যালি রায়গঞ্জ হচ্ছে সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আর এখানে এসে যদি আপনারা কিছু ইন্ডাস্ট্রি যদি বসান, তাহলে লজিস্টিক্যালি আপনাদের অনেক বেনিফিট হবে, আর আপনাদের আমার সাংসদ এরিয়া যে কোনোভাবে আপনাদের আমি সহযোগিতা করব। তো নিশ্চিত কেউ না কেউ শুনে আমার এখানে ইন্ডাস্ট্রিজ লাগাতো, আর এখানে ইন্ডাস্ট্রিজ, ওরা তো আমার থেকে অনেক গুণ বড় ইন্ডাস্ট্রিজ। আমি যদি 5,000 লোকের কর্মসংস্থান দিতে পারি, তাহলে ওনারা 20-25,000 লোকের দিতে, সেই অপরচুনিটি আমি হতে পারলাম না, তো হয়তো রায়গঞ্জ মিস করবো। তো এবারে কি প্ল্যানিং আছে আগামীতে? আপনি যদি আমার প্ল্যানিং দেখুন, আপনাদের মাধ্যমে বলতেছি, 294টা বিধানসভা রয়েছে, তার মধ্যে রায়গঞ্জকে সর্বশ্রেষ্ঠ বিধানসভা বানানোরই আমার নিরন্তর প্রয়াস থাকবে। মানুষকে ইলেকশনের সময় কি বার্তা দিতে চলেছেন? না, ইলেকশনের সময় এইটুকু বলছি, হ্যাঁ, যে আমার রায়গঞ্জকে একটা মডার্ন টাউন আর হচ্ছে রায়গঞ্জ বিধানসভাকে সর্বশ্রেষ্ঠ বিধানসভা বানানোরই আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের জন্য রায়গঞ্জবাসীকে বলবো, আমার পর আশীর্বাদ রাখুন, আপনাদের স্নেহ রাখুন, আপনাদেরকে কৃষ্ণ কল্যাণী নিরাশ করবে না। কৃষ্ণ কল্যাণী, আমি রাজনীতিতে এসেছি, কাজ করার মানসিকতা নিয়ে এসেছি, এটা আপনারা সবাই জানেন। আমি সমাধান অফিসে নির্মাণ করেছি, ওখান থেকে আপনাদেরকে পরিষেবা দিচ্ছি। 3.5 লক্ষ লোকের বেশি আমি পরিষেবা দিয়েছি। আমার অফিস একটা ডেকোরাম মেনে ওখানে কর্মচারী নিয়োগ করে আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কাজ করছি। সেটা রায়গঞ্জ বিধানসভায় বিগত দিনে হয়নি, এটা একটা নজিরবিহীন। আর আপনারা যদি আমাকে আশীর্বাদ করলে ওই সমাধান অফিসও থাকবে, আপনাদের সমাধানও হবে। এই যে মানুষ অনেক ক্ষেত্রে বলছেন যে আগের বিধায়ক তিনি মানুষকে সরাসরি পরিষেবা দিতেন, এই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা করেন? সরাসরি পরিষেবা দিতেন উনি, ভাবে না 2বারের বিধায়ক, আর ওনার রাজনৈতিক কেরিয়ারে উনি কদিন গ্রামে গিয়েছেন ওনার কাছে হিসাব নেবেন তো, আর আমি কয়দিন গ্রামে গিয়েছি। উনি মানে ওনার জন্মলগ্ন থেকে উনি কয়বার গেছেন, আর আমি বিধায়ক হওয়ার পর কয়বার গেছি। ওনার জন্মলগ্ন থেকে অনেক বেশি আমি গ্রামগঞ্জে গিয়ে মানুষের সাথে জনসংযোগ রেখেছি আর মানুষকে পরিষেবা দিয়েছি। আজকে আমার কাছে ডেটা আছে, প্রত্যেকটা ওয়ার্ড কিংবা প্রত্যেকটা বুথের 300 থেকে 400 টেলিফোন নাম্বার আমার কাছে রয়েছে, যারা আমার সমাধান অফিস থেকে পরিষেবা নিয়েছে। তো আমার থেকে বেশি জনগণের সাথে কানেক্টেড কে? আমার থেকে বেশি না, কার কাছে রয়েছে? যে আমার কাছে 1,26,000 আমার ভোটারদের মধ্যে তাদের ফোন নাম্বার আমার কাছে রয়েছে। তাকে কোন দিন কি পরিষেবা দিয়েছি, কোন ডেটে, সেটা আমার কাছে নথিভুক্ত রয়েছে। আমি আপনাদেরকে বলে দিতে পারি, দেখুন আমি তো কাজ করেছি। এই যে দেখুন, লক্ষ্মীর ভান্ডার আবেদন 59,454, স্বাস্থ্য সাথী আবেদন 51,678, আধার কার্ড সংশোধন 33,509, হাসপাতাল পরিষেবা 16,190। আর যদি আপনারা বলেন 7,540 ইউনিট ব্লাডও দিয়েছি সাধারণ লোককে যখন দরকার পড়েছে। হয় আমাদের কাছে ব্লাড ডোনেশনের কার্ড ছিল, কিংবা আমাদের ভলেন্টিয়ার গিয়ে ব্লাড দিয়েছে। এই 3,34,051টা পরিষেবা আমরা মানুষকে সরাসরি দিয়েছি। তো সারাদিন কাজ করেছি, আমার তো একটা সময় আছে। আমি বিধায়ক কার্যালয়ে 11টা থেকে সন্ধ্যে 8টা অবধি বসি। রায়গঞ্জে থাকলে আমাকে সবসময় জনগণরা পায়। এর আগে কোন বিধায়ক সময় করে নিয়মিত অফিস করতেন বলুন? এটা রায়গঞ্জবাসী দেখছে, রায়গঞ্জবাসী সেটা উপলব্ধি করবে। যাই হোক, আপাতত আলোচনা আমরা এখানেই শেষ করছি, কারণ সময় খুব কম। কৃষ্ণবাবুর কাছে আরও অনেক কিছু জানার রয়েছে। আশা করছি আগামীতে আবারও উনি আমাদের সময় দেবেন। ততক্ষণ আপনারাও দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। নমস্কার।
নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জলকে ঝলক ঝলক ছাড়া মাছ মন কেন তলা আজ কল্যাণী ফিশফিডের তরে উদাল বাথাল করে রে ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ঝলক ঝলক তেলাপিয়া রুই কাতলা পাঙাশের ছানা রূপচাঁদারাও খাবার জন্য করছে বহানা। বায়না থামা আয়না কাছে দেবো যে ফিশ ফিড, কল্যাণী তো দেশ জুড়ে আর এই কাজেতেই লিড। কল্যাণী ফিশ ফিডের তরে উথাল বাথাল করে রে ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, জলকে ছলাত ছলাত। ও কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।